চ্যালেঞ্জ হলেও একই দিনে করতে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিলের পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ, জানালেন অর্থ উপদেষ্টা। শুধু স্পর্শকাতর কেন্দ্রে থাকবে বডি ক্যাম্প। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা। ফাইন্যান্স মিনিস্ট্রিতে আমি চেষ্টা করি যতটুকু সাশ্রয়ী হওয়া যায়। ডাক বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, 5 দিনে 21,000-এর বেশি প্রবাসীর নিবন্ধন। প্রচারণা না থাকার অভিযোগ, প্রথমবার ভোট দেওয়ার অপেক্ষা। জীবনের এই প্রথম ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছি। রাত থেকে ট্রাই করতেছিলাম, তো কোনোভাবেই ওটিপি আসতেছিল না। বাংলাদেশের নির্বাচন কমিশন এবং আমার এখানে অ্যাম্বাসেডার কোনো আনাগোনা দেখতেছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিগত সময়ে নিজেরাই ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, অভিযোগ বিএনপির। বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপন চায় জামাত। রাজনৈতিক কলুষতা দূর করার আহ্বান এনসিপির। ডিজিটাল আইনে ঝুলে থাকা মামলা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ। অনলাইনে পারিবারিক মামলার বিচারে ই পারিবারিক আদালত চালু, কমবে মামলা জট, ভোগান্তি কমার আশা। রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিনে হবে ভার্চুয়ালি হাজিরা আবেদনের শুনানি। বাংলাদেশ ঘিরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, মার্কিন তৎপরতা কমলেও বেড়েছে চীনের। ভারতের সঙ্গে দূরত্বের সুযোগ নিচ্ছে পাকিস্তান, জাতীয় স্বার্থে গুরুত্ব সরকারের। এবং সাম্প্রতিক ভূমিকম্পে আরও শক্তি সঞ্চয় কম্পন অঞ্চলে, আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞের। রাষ্ট্রের সক্ষমতা নিরূপণ করে পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের বৈঠক আজ। চ্যালেঞ্জ থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। বলেন, আলাদা দিনে করলে জটিলতা তৈরি হবে, তবে এতে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা জানান, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে করতে হবে না। গণভোট কবে হবে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের অনড় অবস্থান জানান দিয়ে সাম্প্রতিক রাজনীতির মাঠ সরগরম রাখে রাজনৈতিক দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর আগের তুলনায় সুর কিছুটা নরম করলেও নিজেদের অবস্থান থেকে একেবারে সরে আসেনি দলগুলো। এমন অবস্থার মধ্যে সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জ থাকলেও একই দিনেই করতে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। সেক্ষেত্রে বাজেট কোনো সমস্যা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী দেওয়া হবে অর্থ বরাদ্দ। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা। কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে দিশে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর হিসেব ভোট তো একদিনই হয় অনেক দেশে, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার, এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা। বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেজ কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন, এবং সেটা অ্যাপ্রুভ দেবে। ওরা ওদের নিজস্ব মানে স্বচ্ছ পদ্ধতি ওরা প্রকিউর করবে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। এছাড়া ভোট দেওয়ার জন্য 5 দিনে অ্যাপে নিবন্ধন করেছেন 21,000-এর বেশি প্রবাসী। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাব তার কাছে। কুমু,
যেহেতু সরকার ঘোষণার সাথে সাথে গত ডিসেম্বর থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছিল নির্বাচন কমিশনের, একই সাথে আইন বিধিমালা, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে এসে যুক্ত হয়েছে গণভোট, অর্থাৎ একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি। সেটি নিয়েও সরকারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে চিঠি আসে এবং এই চিঠির অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন। তবে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে, আলোচনা চলছে কমিশনের সব কর্মকর্তা থেকে শুরু করে তারা কিভাবে একই দিনে সম্পন্ন করবে সেই বিষয়গুলো নিয়ে। তবে যেটার অপেক্ষায় রয়েছে সেটি হচ্ছে গণভোট নিয়ে, যেহেতু এখনো আইন তৈরি হয়নি সেই আইনের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আইনটি হলেই তাহলে তারা কাগজে কলমে যে প্রস্তুতি সেটি শুরু করতে পারবে। এখানে অর্থের বাজেট আছে, যেহেতু একই সাথে দুটো নির্বাচন হবে, সেই নির্বাচনের আলাদা ব্যালট, সেখানে নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো নতুন করে আবার সংযুক্ত করতে হবে। হয়তো ভোট কেন্দ্র, আমরা যতটুকু শুনেছি নির্বাচন কমিশনে ভোট কেন্দ্র না বাড়ালেও ভোটের বুথ কক্ষ বাড়াবে, সেই ক্ষেত্রে আরও জনবল প্রয়োজন। সার্বিক প্রস্তুতি নিয়ে আসলে নির্বাচন কমিশন নানা আলোচনা চলছে। ইতোমধ্যে যেহেতু গত 19শে নভেম্বর থেকে প্রবাসী ভোটারদেরকে যুক্ত করার জন্য, ভোটের সাথে যুক্ত করার জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে। আজকের 6 দিন, আজকে এই 6 দিনে প্রায় 21,000-এর মতো প্রবাসী ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর মধ্যে আমরা যদি দেখি যে ঢাকা জেলার প্রায় সারা দেশেরই কম বেশি ভোটার তারা নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা জেলার, এবং আসন ভিত্তিক যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের ভোটাররা সবচেয়ে এগিয়ে আছেন নিবন্ধন প্রক্রিয়া, যেহেতু গতকালই 5 দিনই ছিল এর শেষ এবং আরও 5 দিন বাড়িয়েছে যাতে করে প্রবাসীরা এই ভোটের সাথে সম্পৃক্ত হতে পারে। চলছে প্রস্তুতি। ইতোমধ্যে আজকেই যেমন ডাক বিভাগের সাথে সকালবেলা মিটিং করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে পুরো কমিশনই আসলে একটি দৌড়ের উপরে রয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কোমল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ভোটার নিবন্ধনের নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। সেদিকে নিবন্ধন করতে গিয়ে ওটিপি নিয়ে বড় সমস্যায় পড়েছেন প্রবাসীরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট নিবন্ধনে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এখন ব্যস্ত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায়। পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর প্রথম পর্বে রোববার বিকেল পর্যন্ত 34টি দেশের 17,000-এরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অনলাইন নিবন্ধনে নিজের তথ্য যাচাই করে নিশ্চিত হতে অনেকেই পরস্পরকে সাহায্য করছেন। পাশাপাশি কোরিয়ায় বিভিন্ন কমিউনিটিগুলো নিবন্ধনের সহযোগিতামূলক কার্যক্রম চালাতেও দেখা যায়। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। অনেকে জানাচ্ছেন জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। তাই এবার বিদেশেই ভোট দেওয়ার সুযোগ তাদের কাছে এক নতুন অধ্যায়। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়েছে, এটার জন্য আসলে সত্যি আমরা আনন্দিত এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনে প্রথমবার প্রবাসে বসে নিজের মূল্যবান ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। জীবনের এই প্রথম ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছি। এদিকে দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধনে প্রবাসীদের বড় একটা অংশ ওটিপি জটিলতায় পড়ছেন। প্রবাসীদের অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়ায় মোবাইল নম্বরে ওটিপি না আসার কারণে অনেকেই এখনো নিবন্ধন করতে পারছেন না। আমি গতকালকে রাত থেকে ট্রাই করতেছিলাম, তো কোনোভাবেই ওটিপি আসতেছিল না। তো আজকে আমি অফিসে যোগাযোগ করলাম, তো তারা বলতেছে যে চেষ্টা করবে। নিবন্ধনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে ওটিপি আসে না। তো এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তারা এটা সুরাহার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ওটিপি না আসার বিষয়টিকে নির্বাচন কমিশনের টেকনিক্যাল ইস্যু বলে জানিয়েছেন হেল্প সেন্টার। টেকনিক্যাল ইস্যু, এটার কাজ চলছে। আজকের ভিতরে যদি ঠিক না হয় এটার পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। রোববার মধ্যরাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে আরো 5 দিন অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রবাস জীবনে ব্যস্ততার মধ্যেও নিজ দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা ভুলে যাননি প্রবাসীরা। তাই প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসে ভোটার নিবন্ধন করে জীবনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছেন তারা। নির্বাচনকে ঘিরে প্রবাসীদের একটাই প্রত্যাশা,
একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তারা বিশ্বাস করেন তাদের ভোট দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। ভর্তি আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নতুন করে যে শারীরিক সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে তার চেস্টে ইনফেকশন, এবং এই চেস্টের ইনফেকশনে কিন্তু তার যে হার্ট এবং ফুসফুস রয়েছে সেটিতে কিন্তু ছড়িয়ে গেছে, এবং তার পরপরেই কিন্তু গতকালকে ঠিক সন্ধ্যার পরপরই তাকে এই রাজধানীর এভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত তিনি 24 ঘন্টার যে নিবিড় পর্যবেক্ষণ সেটিতে তাকে রাখা হয়েছে। তবে বলা যায় যে যেহেতু গতকালকে তিনি ছিলেন, আপাতত তাকে এখানে ভর্তি করেই রাখা হয়েছে। এমনটি গতকালকেই তার যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সিদ্ধান্তে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু বেশ কিছুদিন ধরেই অনেক জটিল রোগে আসলে ভুগছেন। এই যে নতুন করে তার যে ফুসফুস এবং তার যে হার্টের যে ইনফেকশন দেখা দিয়েছে, এটির বাইরেও কিন্তু তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস, প্রেশার এবং কিডনি জনিত রোগেও কিন্তু তিনি আক্রান্ত। এর জন্যও কিন্তু বেশ কয়েকবার এই এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আমরা যতটুকু আপনারা জানেন যে বিদেশেও চিকিৎসা নিয়েছেন তিনি, এবং বিদেশে যখন চিকিৎসা নিতে গিয়েছেন সেখানেও কিন্তু তার যে জটিল রোগগুলো ছিল সেগুলো নিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, এবং তার পরপর কয়েকদিন সেখানে থাকার পরে তিনি আবারও বাংলাদেশে আসেন, এবং বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত তিনি এই নিয়ে দুইবার এই এভার কেয়ার আবার হাসপাতালে আবারও আসলেন, এবং এখানে গতকালকে থেকেই তার ট্রিটমেন্ট চলছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে গতকালকে ভর্তি হওয়ার সাথে সাথেই তার যে রোগ বা ব্যাধিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং এই পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো সেটি আজকে দেওয়ার কথা, এবং আজকে যখন রিপোর্টগুলো দেবে তারপরে রাত্রের দিকে অর্থাৎ রাত 8টার দিকে এই রিপোর্টগুলো নিয়ে তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের সদস্যরা তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে কি ধরনের সমস্যা হচ্ছে, এবং নতুন করে তারা আসলে এই চিকিৎসাটা কিভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে রাত 8টার পরে আনুষ্ঠানিকভাবে হয়তো বা আমাদেরকে জানানো হতে পারে। কেননা যখন রিপোর্টগুলো পাবেন তার পরপরই আসলে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা একটি বৈঠক করবেন, এবং এই বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে তার নতুন করে কিভাবে আসলে এই চিকিৎসাটা চলবে এই বিষয়গুলো আমাদেরকে জানানো হতে পারে। তবে একটি বিষয় বলতে পারি আপনাদের, এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার যে চিকিৎসাজনিত বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু জনাব তারেক রহমান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি তার স্ত্রী জোবায়দুর রহমান তিনিও কিন্তু বেশ ভালোভাবে এটি পর্যবেক্ষণ রয়েছেন, যেন পরবর্তী যে চিকিৎসা সেবা সেটি আসলে কি হয় এটি এখন দেখার বিষয়। তো এই ছিল এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে সবশেষ। সহকর্মী স্বপন আহমেদ যোগ দিয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিবাদকে রক্ষা করতে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলোই। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমের ভেতরের কলুষতা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আর জামাত মনে করে সংবাদের উপস্থাপন হতে হবে বাংলাদেশের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় 4 মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির এই আয়োজন। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনাও করেন রাজনীতিকরা। আয়োজনে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। 15 বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না, আমাদেরকে তৈরি করবেন না। সেক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, আমাদের দুর্বলতা আছে, ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে,
সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে। আলোচনায় গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব। গত 15 বছরে সাংবাদিকতার যে ভূমিকা সেটাকে খুব সরলরৈখিকভাবে ব্যাখ্যা করাটা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের যে ফেসিবাদ চেপে বসেছিল সেই ফেসিবাদের গরমে সাংবাদিকতার যেমন একটা একাংশের ভূমিকা আছে, আবার এই ফেসিবাদ থেকে উত্তরণের ক্ষেত্রেও সাংবাদিকতার একাংশের একটা ভূমিকা আছে। মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটা তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সেমিনারে কথা জানান তিনি। এছাড়াও সাংবাদিক নিপীড়ন দূর করতে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের কণ্ঠরোধে নানা বিতর্কিত আইন প্রবর্তন করা হয়, যার ভুক্তভোগী হন সাংবাদিক শহীদুল আলম, রোজিনা ইসলাম সহ অনেকেই। পরবর্তীতে সমালোচনার মুখে পরিবর্তন হয় আইনের ধারা, তবে সাংবাদিক নিপীড়নের ঘটনা কমেনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন কিভাবে গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে তার প্রতিবেদন প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান CGS ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস, যেখানে বলা হয় ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। তারা আমাকে 2 দিন ডিবি অফিসে আটকে রেখে তারপর আদালতে পাঠায়। আদালত 3 দিনের রিমান্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠায়। 2 মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পাই। এরপর আমি আর সেই গতিশীল সাংবাদিকতায় জড়িত থাকতে পারিনি। সেমিনারে আইনজীবী সারা হোসেন বলেন, আগের মতো এখনো একইভাবে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি হবে চ্যালেঞ্জের। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে এটা অবশ্যই বাতিল হওয়া উচিত, আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সুপারিশ করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করেই এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। একই সঙ্গে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের নাগরিকের সুরক্ষা নিশ্চিতের নতুন উপায় বের করার আহ্বানও জানান অ্যাটর্নি জেনারেল। নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম পারিবারিক আদালত চালু করেছে আইন মন্ত্রণালয়। সোমবার এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় আইন উপদেষ্টা বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে পারিবারিক আদালত। আগামী 2.5 মাসের মধ্যে এমন ভালো কিছু দৃষ্টান্ত রেখে যাওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার লক্ষ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধন হলো সোমবার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কার্যক্রমের উদ্বোধন করেন। আইন মন্ত্রণালয়ের অধীনে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপ পারিবারিক আদালত। জনস্বার্থে একে টিকিয়ে রাখতে ভবিষ্যৎ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি।
আইন উপদেষ্টা দাবি করেন বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই পারিবারিক আদালত। সব দাপ্তরিক কাজকর্ম ডিজিটালাইজেশনের উপর জোর দেন ডক্টর আসিফ নজরুল। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এছাড়া বিনা খরচে সব পারিবারিক মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিন শুনানি হবে সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনেরও। সোমবার এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 2 সেনা কর্মকর্তাকে। এদিকে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে 27 নভেম্বর। জুলাই অভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার উপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এই 2 দিন হত্যা করা হয় 28 জন ছাত্র জনতাকে। সোমবার এই মামলায় গ্রেপ্তার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশিদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এদিনও সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেপ্তার 2 আসামির আইনজীবীরা। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয় 4 ডিসেম্বর। তারা অন ডিউটিতে ছিল, ওই ডিউটিতে থাকার সময় তাদের বিরুদ্ধে আজকে যে সেকশন 3(2) আইসিটি অ্যাক্টের এলিগেশনটা আসছে এবং অ্যাকর্ডিংলি ফর্মাল চার্জ গঠন হয়েছে নেক্সট লাস্ট ওকেশনে। এবং আজকে ছিল ওই পলাতক 2 জন আসামি ছিল। পলাতক যে 2 জন আসামি ছিল তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি হওয়ার পর আজকে এটা ফেরত আসছে। আজকে আছে ইন অ্যাবসেন্সিয়া, তারা যেহেতু এপিয়ার করে না পত্রিকা বিজ্ঞপ্তির পরও, তখন তাদেরকে পলাতক আসামিদের জন্য ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল একটা প্রসিড করছে। এদিন ট্রাইব্যুনাল 2 এর জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয় 27 নভেম্বর। এছাড়াও চানখারপুলে 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ঘিরে চলছে ভূরাজনৈতিক প্রতিযোগিতা। প্রায় প্রতি সপ্তাহেই কূটনীতিকদের বৈঠক হচ্ছে সরকার, রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পর বড় পরিবর্তন এসেছে কূটনৈতিক পাড়ায়। ঢাকায় মার্কিন তৎপরতা কমলেও বেড়েছে চীনের আর ভারতের সঙ্গে দূরত্বের সুযোগ নেয়ার চেষ্টা পাকিস্তানের। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার। আব্দুল্লাহ শাফি জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা যেন নির্বাচনী সংস্কৃতির অংশ, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয়। এতদিন যারা এই দৌড়ঝাঁপে সবচেয়ে বেশি সরব ছিল, সেই যুক্তরাষ্ট্রের তৎপরতা যেন দৃশ্যমান নেই বললেই চলে। বিপরীতে চীনের তৎপরতা যে কোনো সময়ের চেয়ে বেশি। ভারত পাকিস্তান প্রশ্নে সম্পর্কের ওঠানামা আকাশ পাতাল। নতুন মুখ, তুরস্কের আগ্রহ এই অঞ্চলের কূটনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। ঢাকা এসব সমীকরণ কিভাবে দেখছে? চীনা দূতাবাসের তথ্য মতে 2024 সালের 5 আগস্টের পর রাষ্ট্রদূত ইয়েন ওয়াও প্রায় 140টির মতো পাবলিক ইভেন্টে অংশ নিয়েছেন। সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেশ কয়েকবার বসেছেন বিএনপি এবং এনসিপির নেতাদের সঙ্গেও। বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে সরব চীনা দূতাবাস। বিপরীতে গণতন্ত্র, মানবাধিকার নিয়ে সবসময় সরব থাকা যুক্তরাষ্ট্র যেন অনেকটাই নিষ্ক্রিয়। প্রায় 1.5 বছর ধরে ঢাকায় নেই দেশটির রাষ্ট্রদূত। কাজ করছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। পট পরিবর্তনের পর হাতে গোনা কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মার্কিন দূতাবাসের এত কম তৎপরতা গত 2 দশকে দেখা যায়নি। এদিকে গত 1.5 দশকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা উচ্চতায় ছিল, 5 আগস্টের পর তা ততটাই তলানিতে।
ঠিক এর বিপরীত চিত্র পাকিস্তানের সঙ্গে। সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বৈঠক বেড়েছে গত 5 বছরের তুলনায় 5 গুণ। 5 আগস্টের পর বৈঠক হয়েছে প্রায় 80টি। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে 3 বার, যেখানে 5 আগস্টের আগে গত 6 বছরে বৈঠক হয়েছে 16টি। পিছিয়ে নেই মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। গত 1.5 বছরে 2টি এফওসি মন্ত্রী পর্যায়ের সফর, প্রতিরক্ষা খাতেও দুই দেশের সশস্ত্র বাহিনীর যোগাযোগ বেড়েছে বহুগুণ। আলোচনায় এসেছে প্রতিরক্ষা ড্রোন তৈরির কারখানাও। বিশ্লেষকরা একে ডিপ্লোম্যাটিক প্যারাডাইম শিফট বলছেন। তাদের মতে বিশ্ব এখন বহু মেরুতে বিভক্ত। সবার চেষ্টা ঢাকায় নিজের হিস্সা নিশ্চিত করা। 5 আগস্টের পরের নতুন বাস্তবতায় চীন পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছে। একই সাথে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের যে নতুন বাস্তবতার আলোকে তাদের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে তারা সেট করছে এবং সেখানে আমরা কনভার্জেন্স তৈরি করার জন্য চেষ্টা করছি। সেখানে কম্পেয়ার করার সাইতেও প্রায়োরিটি সেটগুলোর মধ্যে কিভাবে কনভার্জেন্স হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট হবে। একদিকে ঝুঁকে যাওয়ার যেই প্রবণতা একসময় হয়তো ছিল, যেটাকে আমরা স্নায়ুযুদ্ধ সময় বলি, সেটা আর সম্ভব না। কারণ পুরো পৃথিবীর কাঠামোটাই কিন্তু একটা মাল্টিপোলারের দিকে চলে যাচ্ছে। অনেকেই মনে করেন সরকারের সঙ্গে বেশি সখ্যের কারণে আগের মতো দৃশ্যমান তৎপরতায় নেই যুক্তরাষ্ট্র। তবে সাবেক এই কূটনীতিক মনে করেন জো বাইডেন না থাকায় দুই পক্ষেই কিছুটা দূরত্ব বেড়েছে। আগের সরকার যদি থাকতো যুক্তরাষ্ট্রে তাইলে একরকম হতে পারত, কিন্তু ট্রাম্পের কারণে এই সম্পর্কটা আর আগায় নাই, বরং এটা থিতিয়ে গেছে, থেমে গেছে। তো সুতরাং নতুন করে শুরু করার চেষ্টাও হয়তো কিছু কিছু করা হয়েছে, কিন্তু খুব অগ্রগতি আমি দেখি না। তো সুতরাং যুক্তরাষ্ট্র ওইদিকে পিছনে পড়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল হক জানিয়েছেন, বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থকেই অনুসরণ করছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। স্বাক্ষর করেন 2টি সমঝোতা স্মারক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও। আলোচনায় দুদেশের শীর্ষ নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যাশা জানিয়েছেন। শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতারাও। দুপুরের সময় আরও থাকছে। তাজরিন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ, সাক্ষী জটিলতায় 13 বছরেও প্রত্যাশিত গতি পায়নি মামলা। চিকিৎসার অভাবে অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে, পুনর্বাসনের দাবি। বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে আরও শক্তি সঞ্চিত হয়েছে কম্পনপ্রবণ এলাকায়। এ অবস্থায় আগাম প্রস্তুতি নেওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নড়ে চড়ে বসেছে সরকারও। আজই প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। রাষ্ট্রের সক্ষমতা নিরূপণ করে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। বছর বছর বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। 2017-তে বাংলাদেশ ও কাছাকাছি এলাকায় 28টি, 2023-এ 41টি এবং 2024-এ 54টি ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ মাত্র 36 ঘন্টার ব্যবধানে 4 বার ভূমিকম্পে বেড়েছে সংখ্যা। সার্বিক পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সরকারও। সোমবার এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে হবে উচ্চ পর্যায়ের বৈঠক। রাষ্ট্রের বর্তমান সক্ষমতা নিরূপণের পাশাপাশি বড় কোনো ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আজকে মিটিং ডেকেছে, আমরা সেই মিটিংয়ে যাচ্ছি। আজকের পরে জানা যাবে রাষ্ট্র কি পর্যায়ে সক্ষমতা অর্জন করেছে এই ধরনের ভূমিকম্প। ইনিশিয়ালি চিন্তা, এখানে সম্মিলিত চিন্তা হবে, ইনিশিয়ালি তো ইন্ডিভিজুয়াল চিন্তা না, আমরা সম্মিলিতভাবে দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হুমায়ুন আক্তার মনে করেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আরও শক্তি সঞ্চয় করেছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। এখানে আমাদের পরিমাপ করে দেখেছি 8.2 থেকে 9 শক্তির ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে।
তো আমরা দীর্ঘদিন ধরে এই সতর্কবার্তা আমরা বলে আসছি এবং আমরা গত শুক্রবারে সেটাই একটা আভাস পেলাম। যদিও ভূকম্পন কখন কোথায় হবে আগে থেকে নিশ্চিতভাবে তা বলা যায় না, কিন্তু প্রস্তুতি হিসেবে নিজের ঘরকে নিরাপদ রাখা, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং পরিস্থিতি বিবেচনায় রেখে পূর্ব পরিকল্পনা রাখার মতো বিষয়গুলো জীবন রক্ষা করতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ভূমিকম্পের জন্য যে আমরা যেটা আশঙ্কা করছি সেটা যদি আমরা এখনই প্রস্তুতি নিই, এবং এই প্রস্তুতিটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং আমি সবসময় জোর দিয়ে আসছি, সবাইকে বলে আসছি, আমাদের ইমিডিয়েট হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনায় যাওয়া উচিত। এর বাইরেও সচেতনতা তৈরির পাশাপাশি প্রশিক্ষিত জনবল তৈরি করে নিয়মিত মহড়া এবং ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনায় জোর দেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ। অবাধ ও সুষ্ঠু পরিবেশে আগামী নির্বাচন আয়োজনে সহায়তা করবে নৌবাহিনী। নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে একথা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা নৌঘাঁটিতে নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজে নৌবাহিনীর প্রধান বলেন, নৌবাহিনী দেশের সব সংকটে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে সমানভাবে কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন আয়োজনে সরকার এবং কমিশনকে সহযোগিতা করবেন তারা। শিক্ষা সমাপনী শেষে 417 জন নবীন নাবিক যুক্ত হলেন নৌ নিরাপত্তায়। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী 3 নাবিকের হাতে পুরস্কার তুলে দেন বাহিনী প্রধান। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। এই অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরেফিনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ, যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কারখানায় কর্মরত 20 জন শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন, অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের 20% সম্মতি। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল 3টি। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। শ্রমিক গণবসতি এলাকা যেগুলি, সেখানে কিন্তু এক একটা বাড়িতে 40 জন 50 জন শ্রমিক কিন্তু থাকে। ওই বাড়িগুলো যদি ইচ্ছা করে সে তার বাড়িতে 20 জনকে নিয়ে একটা ট্রেডিং করে ফেলতে পারে। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই শ্রম আইনটা নিজের জন্য যোগ উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে, অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে, কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের। সংশোধিত শ্রম আইন কর্মী বান্ধব বলে দাবি শ্রমিক নেতাদের। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব না। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল। শ্রমিকদের যে সংজ্ঞা সেই শ্রমিকের মধ্যে চলে আসবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে, আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানে যাতে মানা হয়, না মানলে সেখানে পালিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে যাতে পুঁজি করে
কেউ দেশের ক্ষতি করতে না পারে, দেশের যে শিল্প কারখানায় বা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি সেখানে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, তো সেটা দেখতে হবে। এবং একই সঙ্গে শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরও সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শ্রম আইনে আহত শ্রমিকদের পুনর্বাসন, নিহতদের ক্ষতিপূরণে অর্থ সহায়তা বাড়ানো সহ নানা দাবিতে সোচ্চার শ্রমিক নেতারা। তাজরিন ট্র্যাজেডির 13 বছর উপলক্ষে সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে সমবেত হয়ে দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেরিয়েছে 13 বছর। এখনও সেই ভয়াল স্মৃতি নিয়ে দিন পার করছেন বেঁচে যাওয়া পোশাক শ্রমিকরা। সোমবার সকালে আশুলিয়া নিশ্চিন্তপুরে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানাতে পরিত্যক্ত ভবনের সামনে জড়ো হন আহতসহ নিহতদের স্বজনরা। ক্ষতিপূরণ দাবি করেন আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এই শ্রমিকের শ্রমে ঘামে রক্তে আপনার অর্থনীতির চাকা ঘুরছে, সেই শ্রমিক মরে গেলেও এই রাষ্ট্রের কিছু হয় না। আমরা এই শ্রমিকদের পুনর্বাসন চাই। নিহতদের স্মরণে রাজধানীর জুরাইন কবরস্থানে আসেন শ্রমিক নেতারা। 13 বছরেও এই দুর্ঘটনার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানান শ্রমিক নেতারা। রানা প্লাজা ধসের 13 বছর পূর্তির আগে দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দেন বিলসের নির্বাহী প্রধান। আমরা আশা করব আগামী আপনার এপ্রিলে রানা প্লাজার 13 বছর, তার আগে আমাদের নেতৃবৃন্দ যে কতগুলো দাবি করেছেন, উল্লেখ করেছেন, সেগুলো পূর্ণ হবে এবং সেগুলোর জন্য আমরাও একটা পরিকল্পনা তৈরি করব, যাতে 4 মাস আমরা কিভাবে ধারাবাহিকভাবে এই দাবিগুলো নিয়ে এগিয়ে যেতে পারি। একজন শ্রমিক কর্মক্ষেত্রে নিহত হলে তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ $1800। 1 বছরের আয়ের চাইতেও মৃত্যুজনিত ক্ষতিপূরণ কম, এর চাইতে উপহাস কি আর হতে পারে? এ সময় আহতদের স্থায়ী পুনর্বাসন ও চিকিৎসার জন্য দাবি জানান তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত 3, পাল্টা গুলিতে 3 অস্ত্রধারীর মৃত্যু। ভারত সমর্থিত খারেজ গোষ্ঠী জড়িত, দাবি পুলিশের। শাসকরা রাজনীতিক স্বার্থেই নারীদের উপর জুলুম করে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তার মতে সমাজে নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে। নারীর ও শিশুর প্রতি সহিংসতা হলে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো নারীর উপরে সহিংসতা, কোনো শিশুর উপরে নির্যাতন, এই তথ্যটা, এই খবরটা মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে 24 ঘন্টার ভেতরে। মন্ত্রণালয়কে 24 ঘন্টা তথ্য পাওয়ার 24 ঘন্টার ভেতরে সক্রিয় হতে হবে, তাকে 24 ঘন্টায় সেই মেয়েটির কাছে যেয়ে দাঁড়াতে হবে। আইনের মারপ্যাঁচে বৈধ অভিবাসনকে দেখানো হচ্ছে মানব পাচার হিসেবে, এতে সংকুচিত হচ্ছে শ্রমবাজার। এমন অভিযোগ তুলে ধরে বিএমইটির সামনে মানববন্ধন করেছেন বায়রার সদস্যরা। বয়সের একক এজেন্সি ব্যবস্থা বাতিল ও আমলাতান্ত্রিক অপতৎপরতা বন্ধ সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 13 দিন পর সোমবার সকালে আবারও 10 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে মানববন্ধনে বায়রার সদস্যরা। তাদের অভিযোগ, অভিবাসন খাতে জটিলতা তৈরি করেছে সরকারি বিভিন্ন সংস্থা। আইনের মাধ্যমে বৈধ অভিবাসনকে মানব পাচারের আওতায় ফেলা, বয়েসেলের একক এজেন্সি ব্যবস্থা বৈদেশিক শ্রমবাজারকে সংকুচিত করছে বলে অভিযোগ মানববন্ধনকারীদের। যেখানে সরকারের পক্ষ থেকে বুয়েসেল সকল দেশের কাজ নিয়ে যাচ্ছে, সেখানে আমরা রিক্রুটিং এজেন্সিরা কোথায় থেকে আমরা 100 কাজ পূরণ করব? লাইসেন্স দিয়েছেন আমাদেরকে, আমাদের হাত পাও কেন আপনারা বাইন্ধা দিয়েছেন? যখন সে অ্যাপ্লিকেশন করছে তারপরে হঠাৎ করে তাদেরকে জামানতটা বাড়িয়ে দাও চেষ্টা করা হয়েছে। সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া মানা, 45 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেয়া, বহির্গমন ছাড়পত্র দেয়ায় আগের নিয়ম বহাল রাখা সহ 10 দাবি তুলে ধরেন তারা। 10 দফার মধ্যে আপনারা দেখতে পাবেন এই আইনের বিধিকে সামনে নিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিভাবে সাংঘর্ষিক দ্বারা বিধি
পরিপত্র জারি করে কেন আজকে লাইসেন্স নবায়ন করা হচ্ছে না? বৃহস্পতিবারের মধ্যে তাদের সব দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বায়রার সদস্যরা। আর যদি না হয় তাহলে আমরা বৃহস্পতিবারে আমাদের শ্রমবাজার রক্ষা আন্দোলনের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব। এক দফায় দিকে আমাদের নিয়ে যাবেন না। এর আগে 10 নভেম্বর 10 দফা দাবি নিয়ে বিএমইটি মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান আসেনি বলে জানান বায়রা সদস্যরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। 2027 সালের মধ্যে 13 MFS ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, মাইক্রো ক্রেডিট, ইন্স্যুরেন্স, NBFI সহ সব আর্থিক প্রতিষ্ঠানকে আন্তঃলেনদেন শুরু করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সামষ্টিক জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্ত করতে রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা জানান গভর্নর। নগদ লেনদেন কমালে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে বলে মনে করেন তিনি। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 18 কোটি 80 লাখ। মোবাইল ফাইন্যান্স সার্ভিসের আওতায় লেনদেন হয় প্রতিদিন সর্বনিম্ন 5,000 কোটি টাকা। প্রবাসীর পরিবারে দ্রুত রেমিটেন্স পৌঁছানো, প্রান্তিক মানুষের ঘুরে দাঁড়াতে মাইক্রোক্রেডিটের পরিসর বৃদ্ধি, নগদ টাকার যুগ থেকে প্রযুক্তি নির্ভর লেনদেনের পথে হাঁটছে বাংলাদেশ, যে পথে উন্নত বিশ্ব এগিয়েছে অনেক আগেই। সামষ্টিক অর্থনৈতিক পরিসরের পথে এগিয়ে যেতে গেটস ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সোমবার রাজধানীর একটি হোটেলে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে গেটস ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়। বাংলাদেশে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানে প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান 2027 সালের মধ্যে 100% কার্যকর হবে এই উদ্যোগ। এতে দুর্নীতি কমার সঙ্গে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি বাড়বে কর আদায়। আজকে থেকেই অফিশিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। নগদ টাকা ছাপানো থেকে সরে আসতেও অন্তর্জাল ব্যবহারের সহজপ্রাপ্যতা দ্রুত সফলতার কারণ বলে মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশেষ করে এর প্রভাব মোকাবিলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। এর মধ্যে শুধু বাংলাদেশেরই 90% মানুষ চরম পরিবেশ ও বাস্তুগত ঝুঁকিতে পড়বে বলে মত বিশ্বব্যাংকের। রাজধানীতে জলবায়ু বিষয়ক এক সেমিনারে এমন তথ্যই তুলে ধরে সংস্থাটি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্তের তালিকায় অনেক দেশ থাকলেও সবচেয়ে বেশি ক্ষতি মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়ার উপকূলীয় ও ঘনবসতিপূর্ণ এলাকার মানুষকে। সোমবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা, দক্ষিণ এশিয়ার মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা শীর্ষক এক প্রতিবেদন তুলে ধরে বিশ্বব্যাংক। এতে সংস্থাটি জানায় আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। এর ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূল বেষ্টিত এলাকায় বাড়বে লবণাক্ততা। ক্ষতির সম্মুখীন হবে গৃহস্থালী সহ কৃষক ও কৃষিখাত। জলবায়ুর প্রভাবে ভারত ও বাংলাদেশের উপকূল এলাকার মানুষকে ভয়াবহ উচ্চতাক্ষীণ হতে হবে। এসব এলাকায় আগামী 5 বছরে 5.5 কিলোমিটারের মধ্যে সব খাতেই দুর্যোগ মোকাবেলা করতে হবে। জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশও দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পলিসি নির্ধারণ করে বাস্তবায়নের কাজ করছে। তবে সামগ্রিক অবকাঠামো শক্তিশালীকরণ ও তথ্য সংগ্রহ চ্যালেঞ্জিং বলে মত পরিবেশ সচিবের। জলবায়ু অভিযোজন মোকাবিলায় অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে বাংলাদেশ অনেক পলিসি নিয়েছে। এ বিষয়ে পাইলট প্রকল্প চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব সহনশীল রাখতে হলে আগাম সতর্কবার্তা, সামাজিক সুরক্ষা, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ও ঝুঁকি কাটিয়ে উঠতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। সোমবার এক প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এমন খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন তারকারা। এর মধ্য দিয়ে ভারতের সিনেমার 6 দশকের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হলো। সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র।
এরপর তার মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়ে। খেলার খবর, একই দিনে দুই লিগে জয় জয়কার দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। মেসি ম্যাজিকে MLS কাপ প্লে অফের ফাইনালে উঠল ইন্টার মায়ামি। সিনসিনাটিকে 4-0 ব্যবধানে হারিয়ে হাবিয়ের মাসচেরানোর দল 19 মিনিটে গোল করে দলকে লিড এনে দেন লিও। এরপর বাকি 3 গোলে সতীর্থকে সহায়তা করেন LM10, আর তাতে ফাইনালে ওঠে মেসির দল। এদিকে 7 বছর আগের চ্যাম্পিয়ন লিগের স্মৃতি ফেরালেন CR7। রনের বাইসাইকেল কিকে বড় জয় পেল আল নাসর। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে হুয়াও ফেলিক্সের গোলে ম্যাচের 39 মিনিটে 1-0 এগিয়ে যায় আল নাসর। এর 3 মিনিট পর লিড দ্বিগুণ করে রনের দল। 77 মিনিটে সাদিও মানের গোলে 3-1 হয় স্কোর লাইন। ম্যাচের অতিরিক্ত সময়ে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে বল জালে জড়ান CR7, আর তাতে 4-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রনের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চ্যালেঞ্জ হলেও একই দিনে করতে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিলের পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ, জানালেন অর্থ উপদেষ্টা। জোরে সোরে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিগত সময়ে নিজেরাই ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, অভিযোগ বিএনপির। বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপন চায় জামাত। রাজনৈতিক কলুষতা দূর করার আহ্বান এনসিপির। এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি। 4 ডিসেম্বর একই দিনে হবে ভার্চুয়ালি হাজিরা আবেদনের শুনানি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাতি ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।